নমস্কার। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আনকাট রাতের গল্পে আজকে প্রথম যে বিষয়টা আপনাদের বলবো, সে বিষয়টার সঙ্গে জড়িয়ে আছে একটি গোটা মুলুক, যাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলি। আসলে সেই দেশটির নাম আমেরিকা। কিন্তু আমেরিকার সঙ্গে এই মার্কিন কথাটা কোথা থেকে যুক্ত হলো, এই প্রশ্ন হয়তো অনেকের মনে আসতে পারে। আসলে এর পেছনে রয়েছে একটা ছোট্ট ইতিহাস। একটা সময় যখন বিবেকানন্দ শিকাগোতে বক্তৃতা করতে গিয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন অল দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। কোথাও মার্কিন কথাটা ব্যবহার হয়নি। মার্কিন কথাটার ব্যবহার শুরু হয় মূলত 1942 থেকে 1945, যে সময় মার্কিন বেশ কিছু সেনা যারা ভারতবর্ষে এই কলকাতা শহরে আস্তানা গেড়েছিল, এবং তাদের হাত ধরে এসছিল আমেরিকার বিখ্যাত একটি কাপড়, যে কাপড়কে তারা বলতো যে মার্কিন কাপড়, এবং সেই কাপড় রীতিমতো জনপ্রিয় হয় শহর কলকাতায়। এবং তাদের আমেরিকান বলার যে ধরনটা, অর্থাৎ তারা যেভাবে বলে আমেরিকান আমেরিকান, এই আটাকে উজ্জ্ব রেখে ম্যারিকানের উপরে জোর দেওয়ার কারণবশত সে ম্যারিকান থেকে খানিকটা অপভ্রংশ হয়ে এই মার্কিন কথাটির জন্ম বলে অনেকের ধারণা। আর সেই কারণে কলকাতায় কিংবা বাংলার বুকে আমেরিকাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম কিছু ঘটনা, এবং তার ফলে এই মার্কিন কথাটির জন্ম। কিন্তু আজকে আমরা বলবো অন্য কথা। সেটি হচ্ছে কলকাতার জন্মের আগেও তারই পার্শ্ববর্তী এক জনপদ, যেখানে গড়ে উঠেছিল আরও একটা সভ্যতা সংস্কৃতি, যার বয়স কলকাতা শহরের থেকেও 500 বছর বেশি। হ্যাঁ, আপনারা জানেন বেহুলা লক্ষিন্দরের ইতিহাস। লক্ষিন্দর সাপে কাটার পর মারা যায়, এবং বেহুলা তাকে ভেলায় করে নিয়ে নদী ধরে, গাঙুর নদী ধরে সাগরের পথে যাত্রা করেছিল। 800 বছর আগে এক ইতিহাসের পটভূমিতে ফিরে যেতে হবে আপনাদেরকে, যেখানে লক্ষিন্দরের দেহ নিয়ে বেহুলার ভেলা গাঙুর নদী হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে সাগরের দিকে। সেই সময় আদিগঙ্গা, যার রূপ এখন আমরা যেরকম দেখি, আদিগঙ্গা ঠিক সেরকম ছিল না। আদিগঙ্গা ছিল রীতিমতো বিশাল একটি নদী, এবং সেখান দিয়ে প্রচুর জলের ধারা বয়ে যেত। এই আদিগঙ্গা কলকাতার কাছে বাঁক নিয়ে চিতপুর, বেতর, কালীঘাট, বারুইপুর হয়ে গঙ্গায় গিয়ে, গঙ্গাসাগরে গিয়ে মিশেছিল। বেহুলার ভেলা আদিগঙ্গায় এক ঘাটে এসে দাঁড়ালো, এবং সেই অঞ্চলের মানুষের লোকমুখে শেষে সেই ঘাটটির নামকরণ হয়ে যায় বেহুলার ঘাট। হ্যাঁ, বেহুলার সেই ভেলা লক্ষিন্দরকে নিয়ে আমাদের এই একটি ঘাটে যখন দাঁড়িয়েছিল বা এসেছিল, সেখান থেকে জনশ্রুতি বা লোকমুখে তার নাম হয় বেহুলার ঘাট। এই বেহুলার ঘাট নামকরণের মধ্যে দিয়ে 1200 শতাব্দীর পর থেকে, যখন পাল বংশরা রাজা এবং পাল বংশ তারা শাসন করছে, তখন লেখা হয়েছিল বেহুলা লক্ষিন্দরের এই লোকগাথা কিংবা জনশ্রুতির পর মনসা মঙ্গল কাব্য। এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। আর সেই ইতিহাসের পথ ধরে আপনাদের তখন মনে করিয়ে দেব যে পাল রাজারা যখন তাদের রাজবংশ এখানে এবং রাজত্ব করছে, পাল রাজারা 1200 শতক, সেই সময় কিন্তু জন্ম হয়েছিল এই বেহুলার ঘাট থেকে তৈরি হওয়া জনপদ বেহালার। আজকের যে বেহালা আপনারা দেখছেন, সেই বেহালা তখন ছিল সুন্দরবনের অংশ। সুন্দরবনের অংশ হলেও স্বাভাবিকভাবে সেখানে জেলে বা মাছ ধরার যারা জীবিকা, যাদের মাছ ধরা, তারা বাস করতেন। আর মধু সংগ্রহ করা যাদের কাজ, অর্থাৎ মধুকর, তারা বাস করতেন। আর এই অঞ্চল, যে অঞ্চল এই সমগ্র সুন্দরবনের মধ্যে জনপদ,
সেখানে তখন কুলীন কায়স্থ একজন জমিদার ছিলেন, যার নাম ধনঞ্জয় মিত্র। বেহালার প্রথম শাসক বলা হয় এই ধনঞ্জয় মিত্রকে। মিত্র মহাশয় ছিলেন চণ্ডীর উপাসক। আবার চণ্ডীর অন্যতম নাম বহুলা। অনেক গবেষকরা বলেন যে এই বহুলা চণ্ডীর যে অন্যতম নাম, সেই নাম থেকেই নাকি পরবর্তীকালে বেহালার নামকরণ হয়। যাই হোক, সেই সময় কিন্তু কালীঘাট নামে পরিচিত ছিল না। সেই সময় কালীক্ষেত্র বা কালীপীঠ হিসাবে এই কালীঘাট, বর্তমানে যেটি কালীঘাট, তখন সেটি প্রসিদ্ধ এবং তীর্থক্ষেত্র ছিল। এমনকি গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থীরা যেতেন, তারা সেই সময় ভিড় জমাতেন এই কালীপীঠ বা কালীক্ষেত্রে। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ভিড়ে ভরে থাকত কালীঘাট, বর্তমানের কালীঘাট, তৎকালীন কালীক্ষেত্র বা কালীপীঠ। ক্রমে একটু একটু করে এই মানুষের আগমনের কারণে জমজমাট হতে শুরু করে, আর সেই সময় আশেপাশের ছোট ছোট কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হলো এক নতুন জনপদ। এবং সেই গ্রামের নামকরণ হলো বিভিন্ন নামকরণ। তার মধ্যে যেমন আপনাদেরকে একটু জানাই, যেমন ছোট ছোট গ্রাম, এবং সেখানে একটি গ্রামের নাম হলো বাজার বেহালা, কোনো গ্রামের নাম হলো বোরসে বেহালা, মানে বর্তমানে যেটা বরিশা বলে আপনারা চেনেন, সেই গ্রামটির নাম ছিল বোরসে বেহালা। তার মধ্যে যেমন আরও একটি নামকরণ হয় সরসুনা বেহালা। এবং নথিপত্র অনুযায়ী জানা যায় যে গবেষণার পর এছাড়াও অনেক গ্রাম তাদের নামকরণ করা হয়েছিল, যেমন ধরুন রাজার বাগান বেহালা, শাহাপুর বেহালা, নস্করপুর বেহালা, সন্তোষবাটি বেহালা। এরপর এই জনপদ যখন একটু একটু করে জনপ্রিয় হতে শুরু করে, তখন 1500 শতকে 12 ভূঁইয়ার একজন রাজা এখানে রাজত্ব করতেন। 1500 শতকে, তার নাম বসন্ত রায়। এই বসন্ত রায় সেই সময় সরসোনার ইতিহাস আমাদের কাছে আরও পরিষ্কার হয়, যেটি বর্তমানে সরসোনা বলে জানেন। প্রাচীন গ্রিক পণ্ডিত টলেমির 170 সাল, সম্ভবত 100 থেকে 170 সাল, এই সময় মানে 100 শতক থেকে 200 শতকের মধ্যে গ্রিক পণ্ডিত টলেমির একটি মানচিত্র থেকে, ম্যাপ থেকে বেসিন সালসুনা তার উল্লেখ পাওয়া যায়। আমাদের এই ভারতবর্ষ, এই কলকাতা শহর যেখানে বেসিন সালসুনা বলে একটি জায়গার উল্লেখ পাওয়া যায়। এরপর ঘটনা একটু একটু করে এগোতে থাকে। বসন্ত রায় ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, এবং যশোরে তখন অন্যতম ভূঁইয়া হচ্ছেন প্রতাপাদিত্য। এই প্রতাপাদিত্য বসন্ত রায়ের এই ভূঁইয়াকে হত্যা করেন, এবং এই খবর পৌঁছায় দিল্লিতে তখন মোগল সম্রাট আকবর। এবং দিল্লিতে আকবর তখন মানসিংহকে পাঠায় যুদ্ধ করে পরাজিত করার জন্য এই প্রতাপাদিত্যকে। আপনারা যারা বসিরহাটে টাকি বেড়াতে যান, তারা টাকি রামকৃষ্ণ মিশনের গা দিয়ে একটি রাস্তা দেখবেন, টাকি জমিদার বাড়ি বা ইসামতির দিকে চলে গেছে। সেই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই নাকি মানসিংহ ওই টাকি জমিদার বাড়ির অপর প্রান্তে বাংলাদেশে, তখন অনেক ছোট ছিল সেখানে গঙ্গা পরিধি, সেখানে নাকি যুদ্ধ চালাতে যান। এবং এই টাকি রামকৃষ্ণ মিশনের পাশের এই রাস্তাটির নামকরণ তাই ইতিহাসের বুকে মানসিংহ রোড বলেই চিহ্নিত আছে। টাকির ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে জানতে পেরেছি। এরপর মানসিংহ পরাজিত করেন প্রতাপাদিত্যকে। প্রতাপাদিত্যর বিরুদ্ধে দাঁড়িয়ে মানসিংহের সঙ্গে যুদ্ধ করেছিলেন এক বঙ্গ সন্তান, নাম লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, মানসিংহের হয়ে। এবং সেই বঙ্গ সন্তানের এই যুদ্ধের কথা পৌঁছায় গিয়ে আকবর তখন বেঁচে নেই, তার পরবর্তীকালে জাহাঙ্গীর 1608 সাল। এবং জাহাঙ্গীরের কাছে যখন এই খবর পরবর্তীকালে যখন পৌঁছায় এই লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের কথা, তখন তিনি তাকে সুন্দরবন, বাংলাদেশ তৎসহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং বেহালা এবং অন্যত্র এই সমস্ত গ্রামের জায়গিরদার হিসাবে নিযুক্ত করেন, তার উপর খুশি হয়ে। এবং সেই লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় তার
রাজধানী ছিল বর্তমানে যেটা বরিশা, তৎকালীন বোর্ডসে বেহালা। হ্যাঁ, সেই বরিশা ছিল লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের রাজধানী যখন তিনি বাংলার বিরাট অঞ্চল জুড়ে রাজত্বের রাজা। পরবর্তীকালে তিনি রায়চৌধুরী খেতাব পান, অর্থাৎ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় হয়ে গেলেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। সেই সময় বাংলাদেশে প্রথম দুর্গাপুজো যার হাত ধরে হয়েছিল তিনি এই লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। আর তারপরের বাকিটা কলকাতা শহরের পাশাপাশি বেহালার 800 বছরের পুরনো ইতিহাস, কারণ সেখান থেকেই বাংলার আদি বলা হয় দুর্গাপুজোর উচ্ছ্বাস বা পুজোর অর্চনা শুরু হয়েছিল। এই লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর বংশের পরবর্তী প্রজন্মই হচ্ছেন সাবর্ণ রায়চৌধুরীরা। তাহলে আজকে আপনাদের একটা নতুন জনপদের সঙ্গে পরিচয় করালাম। তাই শুধুমাত্র সৌরভ গাঙ্গুলির মতো বিখ্যাত ভারতবর্ষের অধিনায়কের জন্য নয়, বেহালা বা বরিশার ইতিহাস জনপ্রিয় 800 বছর আগে থেকে। অনেক ইতিহাসের এক নতুন করে লোকগাথা, লক্ষিন্দর বেহুলা, তারপরে টলেমি সাহেবের মানচিত্রে তার অবস্থান এবং 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া, এই সব মিলিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের দুর্গাপুজোর ঐতিহ্যের সঙ্গে কলকাতা শহরের থেকেও প্রাচীনতম জনপদ এই বেহালা আজও আমাদের শহরের পাশে, শহরের মধ্যে হলেও তার এই ইতিহাসটা বোধহয় অনেক বাঙালির জানা নেই। আজকের আনকাট রাতের গল্পে ছিল সেই বেহালার ইতিহাসটাকে তুলে ধরা। আগামী পর্বে আরও কোনো জায়গা, আরও অজানা কোনো তথ্য কিংবা ইতিহাসকে নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব। আমি অমিতাভ। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। জীবনযাত্রার প্রত্যেকটা দিন আপনাদের ভালো কাটুন। শুভরাত্রি।